নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো রিসেন্টলি WBSLST এর যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে সেখানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের মোটামুটি অনেকগুলোই সিট ভ্যাকেন্ট রয়েছে এবং যাদের যাদের কোয়ালিফিকেশান মিট করছে অর্থাৎ যারা যারা এলিজিবল, আশা করছি আপনারা সবাই এক্সামিনেশনে বসছেন এবং এটি আমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগই বলতে পারো। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত এবং ইতিমধ্যেই অনেকেই প্রিপারেশান শুরু করে দিয়েছেন। আবার অনেকেই ভাবছেন যদি সিলেবাস চেঞ্জ হয়, তো অ্যাকচুয়ালি সিলেবাসের যদি চেঞ্জও হয় তো হোলিস্টিক চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তো 2016 সালের যে সিলেবাস লাস্ট যে এক্সামিনেশান হয়েছিল SLSTর, সেই সিলেবাসের যেগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো চেঞ্জ হওয়ার চান্স কম, সেইগুলো ধরেই আমাদের প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত। তাই আজকের ভিডিওতে সেই 2016 সালের সিলেবাসটিকে ইনডেপথ অ্যানালাইসিস করব। বাট ভিডিও শুরু করার প্রথমে একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। তো যদি আমরা এক্সামিনেশনের প্যাটার্ন দেখি তাহলে টোটাল 60 নাম্বারের 60 নাম্বারের কী হবে, রিটেন এক্সামিনেশন হবে। তো এটি তো আমাদের রিটেন এক্সামিনেশান, MCQ বেসড, নেগেটিভ মার্কিং নেই, এটা চলে গেল। তো এটা আমাদের প্রিপারেশান কতটা আমরা জানি তার উপরে ডিপেন্ড করবে। বাকি যে 40 নাম্বার থাকছে তার মধ্যে 10 নাম্বার হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, যেটা যদি আমরা নোটিফিকেশানটা ভালো করে পড়ি, সেই যে টিচিং এক্সপিরিয়েন্সের 10 নাম্বার সেটা আমাদের জন্য যারা নতুন অ্যাপিয়ারিং হচ্ছে পরীক্ষাতে তাদের জন্য এটা হবে না, পাবো না, কারণ এটা গভর্নমেন্ট এডেড ওর গভর্নমেন্ট যারা স্কুলে পড়াতেন না, গভর্নমেন্ট স্পন্সার্ড, তারাই এই 10 নাম্বারের সুযোগ পাবে। তো এটা আমি ছেড়ে দিলাম। বাকি আমাদের 10 নাম্বার যে রয়েছে ভাইবা, পার্সোনালিটি টেস্ট, সেটার উপরে ফোকাস করতে হবে। 10 নাম্বার যে রয়েছে আমাদের ডেমো ক্লাসের উপরে, সেটার উপরে ফোকাস করতে হবে। আর বাকি যে 10 নাম্বার রয়েছে সেটা আমাদের একাডেমিক স্কোরের উপরে, সেটাও আমাদের হাতে নেই, কারণ একাডেমিক যে স্কোর সেটা আমরা যখন পাস আউট হয়ে গেছি মাস্টার ডিগ্রি কিংবা ইউজিতে পাস আউট হয়ে গেছি তখন যা পেয়েছি সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো এই 10 নাম্বার আমরা চেঞ্জ করতে পারবো না, এই 10 নাম্বার তো আমাদের হাতেই নেই। এই 10 নাম্বার যা পাওয়ার সেটা আপনারা এখন থেকেই বুঝতে পারছেন। হাতে আমাদের 60, 70, 80 নাম্বার আছে, এইগুলোকে আমরা আমাদের অস্ত্র বানাতে পারি। তো এইগুলো পেতে হলে এক তো 60 নাম্বার রিটেন এক্সাম তো আপনাদের নলেজের উপরে ডিপেন্ড করে, বাট এই যে 10 নাম্বার আর 10 নাম্বার 20 নাম্বার, এটা আপনাদের নলেজের যে গভীরতা, আপনারা কত কিছু জানেন সেটার উপরে ডিপেন্ড করবে। তাই এই 20 নাম্বার আপনাদের পাওয়ার জন্য একটু ইনডেপথ পড়াশোনা করতে হবে। তো আমাদের হাতে টাইম অ্যাকচুয়ালি খুবই কম। আপনারা সবাই জানেন যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এক্সামিনেশন হওয়ার টেন্টেটিভ ডেট বলা হয়েছে, মানে হাতে হয়তো 4 মাস, 3 থেকে 4 মাস। তো আমি 3 মাসেই যদি ধরি, 3 মাসের মধ্যে যদি কারো মনে হয় যে আমি এই 3 মাসের মধ্যে এত বড় সিলেবাস কভার করতে পারবো না, কিংবা আমাদের মানে হয়তো আমি MCQ মুখস্থ করতে পারবো, হ্যাঁ, তো MCQ মুখস্থ করে তো ভাইভাতে কিছু কাজ হবে না, কিংবা ডেমো ক্লাস তো আমি দিতে পারবো না, ইনডেপথ নলেজ চাই। যদি কেউ এরকম ভাবছেন যে আমি তো এই তো কম সময় এত বই পড়তে পারবো না কিংবা নলেজ পাবো না, তাহলে কি করতে পারেন, আপনারা কোনো একটা কোর্সে যুক্ত হতে পারেন। তো শুধু MCQ থেকে তো পাস করা সম্ভব না, আপনারা বুঝতেই পারছেন কম্পিটিশন অনেক হাই। তো আপনারা কোনো কোচিং সেন্টারে যুক্ত হতে পারেন যেখানে আপনাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসবে, কারণ কনসেপচুয়াল ক্লিয়ারিটি ছাড়া আপনি ভাইভাতেও কিছু করতে পারবেন না এবং ডেমো ক্লাসেও কিছু করতে পারবেন না। তো দেখতে পারেন কোনো একটা ইনস্টিটিউশনে যুক্ত হতে পারেন, কারণ সেখানে স্ট্র্যাটেজিক্যালি এবং সিস্টেমেটিক্যালি সব কিছু আপনাকে প্রোভাইড করবে এবং আপনার প্রিপারেশন অনেক সহজ হবে। তো আপনারা চাইলে আমরাও একটা কোর্স লঞ্চ করব চিন্তা ভাবনা করছি, আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের তো এটা হিন্দি চ্যানেল, তো হিন্দি চ্যানেলে আপনারা গিয়ে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো ওয়াচ করতে পারেন, কত ইনডেপথ এবং কতটা মানে কি বলবো সিম্পল ল্যাঙ্গুয়েজে পড়ানো হয় এবং পলিটিক্যাল সায়েন্সকে কত ইন্টারেস্টিং ওয়েতে পড়ানো হয় আপনারা বুঝতেই পারবেন। কিন্তু বাংলাতে তো হয় না, বাংলাতে শুরু করার একটা সুযোগ এসছে, তো শুরু করতে পারি, আপনারা কমেন্ট করে জানান। তো আশা করছি ভালোই হবে। এখন আমরা যদি পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের কথা বলি, যে সিলেবাস ধরে 2016 সালে এক্সামিনেশন হয়েছিল SLSTর, সেই সিলেবাসে মূলত 3টে পার্ট রয়েছে, গ্রুপ A, গ্রুপ B এবং গ্রুপ C। গ্রুপ A কে যদি আমরা দেখি, গ্রুপ এর মধ্যে রয়েছে পলিটিক্যাল সায়েন্স কি, তার প্রকৃতি, তার পরিধি, বিভিন্ন অ্যাপ্রোচেস বা দৃষ্টিভঙ্গি পড়তে হবে। এরপরে বিভিন্ন যে থিওরি রয়েছে পলিটিক্যাল থিওরি, যেমন ডেমোক্রেসি, সিটিজেনশিপ, সভারেন্টি, এই সমস্ত থিওরি রিলেটেড পড়তে হবে। স্টেট কীভাবে এলো সেই রিলেটেড পড়াশোনা করতে হবে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি বলতে পারো গ্রুপ এতে আমাদেরকে পড়তে হবে।
গ্রুপ বিতে আমাদের পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান, সেখানে গভর্নমেন্ট স্ট্রাকচার আমাদের পড়তে হবে, কেমন ভারতীয় পার্লামেন্ট বিষয়ে আমাদের পড়তে হবে, সেই সমস্ত রিলেটেড কোথায় রয়েছে গ্রুপ বিতে ভারতীয় সংবিধান। এবং গ্রুপ সিতে রয়েছে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ল এর বিষয়ে এবং একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথাই বলা হয়েছে, সেটি হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। বাকি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের বিষয়ে 2016 সালে এই সিলেবাসে নেই, হয়তো অ্যাড অন হতে পারে রিসেন্ট সিলেবাসে, তো যখন আসবে তখন আমরা আলোচনা করে নেব। যদি গ্রুপ এ এর কথা বলি, প্রথমে তো খুবই সিম্পল, ডেফিনেশন থাকবে, নেচার থাকবে, স্কোপ থাকবে। আশা করছি বুঝতে পারছেন যে এটি প্রকৃতি পরিধির বিষয়ে বলছে এবং রাজনীতি বিজ্ঞানের সাথে ইতিহাসের কি সম্পর্ক, অর্থনীতির কি সম্পর্ক, দর্শনের কি সম্পর্ক, সমাজ বিজ্ঞানের কি সম্পর্ক, সেটা নিয়ে আমাদের পড়তে হবে। এবং পলিটিক্স এবং পলিটিক্যাল এই দুটো যে ওয়ার্ড রয়েছে, এই দুটো ওয়ার্ডের মানে কি সেটা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আর অ্যাপ্রোচেজের মধ্যে যদি দেখি আমরা দৃষ্টিভঙ্গি কী কী পড়তে হবে, যদি ট্রেডিশনাল দৃষ্টিভঙ্গি বা সাবেকি দৃষ্টিভঙ্গির কথা বলি, তাহলে সেখানে আমাদের ঐতিহাসিক, দার্শনিক, তারপরে লিগ্যাল অ্যাপ্রোচেস পড়াশোনার বিষয়ে পড়তে হবে, তারপরে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ যে রয়েছে তার মধ্যে আমাদের পড়তে হবে। আচ্ছা, যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ যে ছিল সেটা অ্যাকচুয়ালি নর্মেটিভ অ্যাপ্রোচ আমরা বলতে পারি, সেই নর্মেটিভ কী, তারপরে এম্পিরিক্যাল অ্যাপ্রোচ কী, সেটা আমরা যখন স্টাডি করব আমরা নিশ্চয়ই ডিসকাস করব। একটু কঠিন বুঝতে, কিন্তু খুব সিম্পল ওয়েতে আমরা বুঝতে পারবো। কনসেপ্ট অফ পাওয়ার পড়তে হবে, প্রসেস পড়তে হবে। এরপরে অ্যাপ্রোচে আমরা পোস্ট বিহেভিয়ারালিজম পড়বো। পোস্ট বিহেভিয়ারালিজম কী করবে না, বিহেভিয়ারালিজমকে ক্রিটিসাইজ করবে। তারপরে মার্ক্সিয়ান অ্যাপ্রোচ আমরা পড়বো, পলিটিক্যাল থিওরির মার্ক্সিয়ান অ্যাপ্রোচ, হ্যাঁ না। এরপরে আমরা দেখবো স্টেট কীভাবে এলো, স্টেটের কী ক্যারেক্টারিস্টিক্স, ডেফিনেশন কী রয়েছে, হ্যাঁ না। স্টেটের সাথে আদার যে অ্যাসোসিয়েশনস রয়েছে তাদের কেমন সম্পর্ক, সেই সব রিলেটেড আমরা পড়াশোনা করব। এরপরে যদি আমরা দেখব যে অরিজিন অফ স্টেট, মানে স্টেট কীভাবে এলো, তার বিভিন্ন থিওরি রয়েছে, যেমন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রয়েছে। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কারা দিয়েছেন? হবস, লক, রুসো, আপনারা সবাই জানেন। তো এই যে হবস, লক, রুসো এর অনুসারে স্টেট কীভাবে এলো তারা বলেছেন, তারা স্টেট অফ নেচারের কথা কেউ কেউ বলেছেন, না সোশ্যাল কন্ট্রাক্ট, না সভারেন্টি। এরপরে ইভলিউশনের থিওরি রয়েছে, স্টেট ইভলিউশনের মাধ্যমে এসেছে, বিবর্তনের মাধ্যমে স্টেট এসেছে, সেগুলো পড়তে হবে। এরপর মার্ক্সিয়ান থিওরি বলে যে না, স্টেট হচ্ছে ক্লাস, শ্রেণী সংগ্রামের একটা মানে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড একটা বস্তু বা যন্ত্র বলতে পারো, যেটা যে মানে ওয়েলদি ক্লাস বা হ্যাভস ক্লাস, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস থাকে তো মার্ক্সিয়ান থিওরি আপনারা হয়তো পড়েছেন মার্ক্সিজম। তো সেখানে যারা হ্যাভস, মানে যাদের কাছে সমস্ত কিছু পাওয়ার রয়েছে, অর্থ রয়েছে, তারাই বানিয়েছে স্টেট, যাতে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। মার্ক্সিয়ান থিওরিতে স্টেট কীভাবে অরিজিন হয়েছে, এই তিনটা থিওরি আমরা পড়বো, সোশ্যাল কন্ট্রাক্ট, ইভলিউশনারি থিওরি অ্যান্ড মার্ক্সিয়ান থিওরি। এরপরে স্টেটের নেচার কেমন, হ্যাঁ না। হেগেল এবং গ্রিন এর মতে স্টেট হচ্ছে আইডিয়ালিস্ট থিওরি, নেচার অফ স্টেট এর কথা বলেছেন। এরপর অ্যাঞ্জেলের কথা বলবো, মানে লেনিনের কথা আমরা জানবো, গান্ধিয়ান থিওরির কথা জানবো। আর পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যেমন আমরা ডেভিড স্টোনের কথা তো পড়বই, এরপরে অ্যালমন্ড অ্যান্ড পাওয়েলের স্ট্রাকচারাল ফাংশনাল থিওরিও আমরা পড়বো। এরপর ফাংশনস অফ স্টেটসের মধ্যে আমরা কি পড়বো, যে ইন্ডিভিজুয়ালিস্ট থিওরি, হার্বার্ট স্পেন্সার, জন স্টুয়ার্ট মিল। এরপরে সোশ্যালিস্ট থিওরি, গিল্ড সোশ্যালিজম, মানে সোশ্যালিজমের যে বিভিন্ন ভাগ রয়েছে, গিল্ড সোশ্যালিজম, সিন্ডিক্যালিজম, সায়েন্টিফিক সোশ্যালিজম, অ্যান্ড থিওরি অফ ওয়েলফেয়ার স্টেটের বিষয়ে আপনারা সবাই জানেন। এখন যে স্টেট রয়েছে প্রায় সব জায়গাতেই ওয়েলফেয়ার স্টেটের ধারণাই সবাই ফলো করে, হ্যাঁ। ওয়েলফেয়ার স্টেট মানে শুধুমাত্র যে জীবন, যদি আমরা অনেক আগে চলে যাই, সেখানে যেমন লোকের কথা বলে তারা লোক বলেছিলেন যে শুধুমাত্র জীবন, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টিকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু পরবর্তীকালে কি হয়, শুধুমাত্র জীবন, সম্পত্তি, স্বাধীনতা এইসব প্রোটেক্ট না, ওভারঅল হেলথের বিষয়ে দেখতে হবে। একজন ইন্ডিভিজুয়াল যে বেঁচে আছে তার হেলথ কেমন হবে সেটার ফেসিলিটি প্রোভাইড করতে হবে, হ্যাঁ না। তার যে সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে, সে তার পার্সোনাল যে ডেভেলপমেন্ট সেটা করতে পারে, সেটার বিষয়ে দেখতে হবে। এটা কে স্টেটই দেখবে, হ্যাঁ না, স্টেটের এটাও কাজ। তো ওয়েলফেয়ার স্টেটের ধারণা আছে। স্টেট কিছু কিছু যেমন রিজার্ভেশনের ব্যাপার রয়েছে, ওয়েলফেয়ার স্টেটের ধারণা। এখন যেমন আমাদের রেশন চালু একটা ওয়েলফেয়ার স্টেটের ধারণা, আবার আমরা লক্ষ্মীর ভাণ্ডারকেও বলতে পারবো ওয়েলফেয়ার স্টেটের ধারণা। হয়তো একটা কন্ট্রাডিকশন হতেই পারে, বাট এমনি বললাম। আর তো সোভারেন্টির কনসেপ্ট আমরা পড়বো। এরপরে ন্যাশনালিজম, নেশনস, যেমন ন্যাশনালিজম আর পেট্রিয়টিজমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেগুলো আমরা দেখব। ইন্টারন্যাশনালিজম, গ্লোবালাইজেশন, এগুলো আমাদের পড়তে হবে। এরপরে সিটিজেনশিপ আছে, রাইটস অ্যান্ড ডিউটিজ রয়েছে, হ্যাঁ না।
সিভিল রাইটস, ইকোনমিক রাইটস, পলিটিক্যাল রাইটস, তারপরে লিবার্টির বিষয়ে পড়বো, ডেমোক্রেসির বিষয়ে পড়বো, টোটালিটেরিয়ানিজম বিষয়ে। এগুলো ডিটেলসে আর আলোচনা করছি না, টাইম কনজিউমিং হবে, তো দেখে নাও কি কি রয়েছে। এরপরে যদি আমরা চলে আসি যে গ্রুপ বিতে সাধারণত আমাদের কি পড়তে হবে, কনস্টিটিউশন রিলেটেড পড়তে হবে, যে ডিফারেন্স অন্যান্য কনস্টিটিউশনের সঙ্গে, যেমন কনস্টিটিউশন অ্যান্ড কনভেনশনের মধ্যে কী ডিফারেন্স রয়েছে, কনভেনশন অ্যান্ড কাস্টমের মধ্যে কী ডিফারেন্স রয়েছে, তারপরে কনভেনশন অ্যান্ড ল এর মধ্যে কী ডিফারেন্স রয়েছে, কনস্টিটিউশন অ্যান্ড ল এর মধ্যে কী ডিফারেন্স রয়েছে, এইসব রিলেটেড। তারপরে সরকারের যেমন ফিচার্স অফ ক্যাবিনেট ফর্মস অফ গভর্নমেন্ট, ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টের কী ফিচার্স রয়েছে সেটা দেখবো, ফেডারেল গভর্নমেন্টের ফিচার্স দেখবো, আমাদের ইন্ডিয়াতে কি রয়েছে, আমাদের ইন্ডিয়াতে কোয়াসি ফেডারেশন রয়েছে, আপনারা সবাই জানেন, এগুলো নিয়ে আলোচনা করব। প্রিএমবেল খুবই ইম্পর্টেন্ট টপিক একটা, প্রিএমবেল থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, তো প্রিএমবেল নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান ফেডারেশন একটু আলাদা ইউএসের যে ফেডারেশন সেটার থেকে, তো সেগুলো দেখতে হবে, যে ডিফারেন্স উইথ আমেরিকান ফেডারেলিজম, নেচার অফ ইন্ডিয়ান ফেডারেলিজম কি, সেগুলো দেখতে হবে। এরপর ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস তো সবাই জানেন, এখান থেকে কোশ্চেন তো হবেই হবে, আমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে, কিন্তু আমরা কনসেপচুয়ালি পড়াশোনা করব, স্টোরির মাধ্যমে কানেক্ট করব সমস্ত কিছুকে, যাতে আমাদের মুখস্থ করতে মানে হয় না সব কিছু, হ্যাঁ না, তো মুখস্থ করে তো অনেক কিছু রাখা যায় না, তো আমরা যদি বুঝতে পারি তাহলে মনে রাখতে পারবো অনেকদিন। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস সেগুলা পড়বো, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্টেট এক্সিকিউটিভ, এটা রয়েছে গ্রুপ বিতে। আর ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, সুপ্রিম কোর্ট পড়তে হবে আমাদেরকে। তারপরে অ্যামেন্ডমেন্ট প্রসেস, কীভাবে অ্যামেন্ডমেন্ট হয় কনস্টিটিউশন, ইলেকশন কমিশনের বিষয়ে পড়তে হবে, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবসের বিষয়ে পড়তে হবে, প্ল্যানিং কমিশনের হয়তো ব্যাপারটা এবারে নাও থাকতে পারে, কারণ প্ল্যানিং কমিশনের বদলে নীতি আয়োগ চলে এসছে। তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হবে আমাদেরকে, ডিএম, হ্যাঁ না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কী কাজ, সাব ডিভিশনাল অফিসার্স, তারপরে ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের বিষয়ে পড়তে হবে, জেলা যে পঞ্চায়েতের রাজ ইনস্টিটিউশনস এর বিষয়ে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এইসব বিষয়ে পড়তে হবে আমাদের, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এরপরে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তারপরে যে গ্রুপ সিতে রয়েছে খুবই ছোট একটি পেপার, ইন্টারন্যাশনাল ল ডেফিনেশন, ইন্টারন্যাশনাল ল বলতে কী বোঝায় এবং নেচার অফ ইন্টারন্যাশনাল ল। এবারে সোর্সেসও থাকতো, কিন্তু এখানে নেই, তো সোর্সেসও পড়তে হতে পারে, হয়তো নিউ সিলেবাসে অ্যাড হতে পারে, আবার নাও থাকতে পারে। আবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন একটারই আমাদেরকে দেওয়া হয়েছে, অরিজিন অফ দ্য ইউনাইটেড নেশন, শুধু ইউএন এর যে বিভিন্ন অর্গান রয়েছে না, সে অর্গানের বিষয়ে পড়তে হবে, যে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, তারপরে সেক্রেটারিয়েট, দ্য রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সেক্রেটারি জেনারেল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড স্পেশালাইজড এজেন্সি। তো এটাই 2016 সালের সিলেবাস ছিল। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সিলেবাসে কী রয়েছে। এখানের মধ্যে দেখো কিছু কিছু, যেমন আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি, যেটা গ্রুপ এতে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো চেঞ্জ হওয়ার চান্স প্রায় নেই, হ্যাঁ না, কিছু কিছু জিনিস যদি চেঞ্জ হতেও পারে কিন্তু চান্স কম। আবার গ্রুপ বিতে যেগুলো রয়েছে সেগুলোও চেঞ্জ হওয়ার চান্স কম, যেগুলো ইম্পর্টেন্ট, তো সেগুলো থেকে আমরা প্রিপারেশন শুরু করতে পারি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই এবং শেয়ার করবেন। আর আমরা হয়তো লঞ্চ করতে পারি আমাদের কোর্স, আপনারা কমেন্ট করে জানাও, আমাদের ভিডিও দেখো, কিছু ডেমো ভিডিও দিব, যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করো, তাহলে আমরা কোর্স লঞ্চ করব, অ্যাফোর্ডেবল প্রাইসে কোর্স লঞ্চ করব। এবং কোর্সের যে কোয়ালিটি হবে সেটা ইউজিসি নেট লেভেলের কোয়ালিটি হবে, কারণ যদি আমার কথা বলি, আমি 2বার নেট কোয়ালিফাইড এবং বাংলাতে আমরা ভিডিও বানাই না, এই রিসেন্টলি শুরু করলাম, এই দেখে যদি কিছু হেল্প করতে পারি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোর্সের দরকার হয়, এবং ডেমো ক্লাস দিব, ভালো লাগলে কমেন্ট করবেন।